প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের প্রসঙ্গ ইরান। আপনারা জানেন যে পারস্য সাম্রাজ্যের এই দেশটি আগুনে জ্বলছে। এমন এক অবস্থা সেখানে যে রাস্তায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে এই ক্ষোভ দীর্ঘদিনের, কিন্তু গত 28শে আগস্ট থেকে এই বিদ্রোহ যেন এক আগুনের শিখার মতো জল জল করে জ্বলছে চারিদিকে। রাস্তায় মানুষ, শুধু তেহরান নয়, ইরানের অন্যান্য শহরগুলিতেও সেই আন্দোলনের যে শিকা তা দাবানলের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। ইরানে এর আগেও কিছুদিন, অর্থাৎ কয়েক মাস আগেও ইরানে এক ধরনের আন্দোলনের সূচনা হয়েছিল, আপনারা জানেন। তখন আমেরিকাও অত্যন্ত তৎপর হয়ে সেখানে উপর থেকে বিমানে যে ধরনের আক্রমণ করেছিল, সেই আক্রমণ থেকে সাময়িকভাবে ইরানের রাজনৈতিক এবং সরকারি কর্তৃপক্ষ বেঁচে গেলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু কেন আন্দোলন, সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন, এবং অনেকেই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করছে। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে এই কারণেই যে এবারের আন্দোলনের প্রেক্ষাপটটি একটু ভিন্ন ভিন্ন এরকমই যে দেশের অর্থনৈতিক বিপর্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ধর্মান্ধতা এবং মানুষের কথা না বলার সুযোগ দেয়ার প্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে ক্ষোভে, দুঃখে, বেদনায় মানুষ রাস্তায় নেমে এসেছে। যে কারণে তেহরান বলতে গেলে জ্বলছে। আজ পর্যন্ত মৃতের সংখ্যা 538 জন হলেও বেসরকারি হিসেবে সেই সংখ্যাটি হয়তো আরো অনেক বেশি হতে পারে। সেখানে দৃশ্যটা কি? সেখানে দৃশ্য এখন আজ পর্যন্ত যেটা, সেটা হলো ইন্টারনেট নেই। আপনারা জানেন আজকের দুনিয়ায় ইন্টারনেট এবং টেলিফোন না থাকলে একজন নাগরিকের কি অবস্থা হতে পারে। সেই ইন্টারনেট বন্ধ আজ অনেক দিন যাবত। মাঝে আমেরিকার এলন মার্কস স্টারলিংক দিয়ে ইন্টারনেট চালু রেখেছিলেন, কিন্তু সম্ভবত যেটি একটি অসমর্থিত খবরে সেটাও জানা গেছে যে সেই স্টারলিংকও এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এই যখন পরিস্থিতি, এবং আরো একটি খবরে জানা গেছে যে 538 জন মারা গেলেও হসপিটালগুলি একেবারে আহত মানুষে ভর্তি। হসপিটালের বাইরে লাশের স্তূপ। বিভিন্ন সামাজিক যে প্রতিষ্ঠানগুলি সেই কাজগুলি করলেও সেখানে পর্যাপ্ত পরিমাণ সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও খবরে প্রকাশ। এমনই অবস্থাতে ইরানের এই যে আন্দোলন, সেই আন্দোলন, আগেই বলছি যে আন্দোলনের মেইন সূত্রটা শুরু হয় দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে। প্রায় প্রতিটি জিনিসের দাম ঊর্ধ্বগতি সীমা লঙ্ঘন করেছে, এবং মানুষ কথা বলতে পারে না। মানুষের বাক স্বাধীনতা ইরানের নাই বললেই চলে। বিশেষ করে নারীদের উপর যে ধরনের বিধিনিষেধ, সেইগুলি ইরানের নারীদের কাছে এখন অসহনীয় হয়ে উঠেছে, এবং তাদের ধারণা যে সেই সেই বিধিনিষেধ এক ধরনের সীমা লঙ্ঘন করেছে। যে কারণে আজকে ইরানে
নারীরা পর্যন্ত হিজাব, বুরকা এসব আর পড়তে রাজি নয়। বিক্ষোভে তাই দেখা যাচ্ছে, তারা জনসমক্ষে বিক্ষোভে তাদের হিজাব খুলে ফেলছে। এমনকি ইরানে বিভিন্ন মসজিদের ভিতর সেখানেও গন্ডগোল হচ্ছে, একাধিক মসজিদে আগুন লাগানো হয়েছে। এই যখন ইরানের অবস্থা, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বারবারই, গত এক সপ্তাহ যাবতেই তিনি বারবারই হুমকি দিয়ে আসছেন যে ইরানের আন্দোলনরত মুক্তিকামী মানুষের উপর কোনো ধরনের হত্যাযজ্ঞ থেকে শুরু করে দমন পীড়ন যত তীব্র হবে, আমেরিকা চেষ্টা করবে তাদেরকে সাহায্য করতে, আসার রাস্তা খুঁজতে। এটা এক ধরনের হুমকি, এটা ট্রাম্পের হুমকি। আপনারা জানেন যে ট্রাম্প এখন অন্য মেজাজে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পৃথিবী শাসন করছে বলতে গেলে। আমেরিকার প্রেসিডেন্টকে তো বলা হয় প্রায় পৃথিবীর এই প্রেসিডেন্ট। এরই মাঝে তো আপনারা জানেন ভেনেজুয়েলায় কি ঘটনা ঘটেছে। আজকে দেখা গেল ইউক্লিপিডিয়া, যেটা আন্তর্জাতিক তথ্য ভান্ডার বলে পরিচিত, সেখানে ট্রাম্পকে বা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্টই বলে দেওয়া হয়েছে, এবং ট্রাম্প সেটি আবার তার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আজকাল যদিও ইউক্লিপিডিয়ার তেমন গুরুত্ব নেই এই তথ্য প্রযুক্তির যুগে, যে কোনো খবর, যে কোনো তথ্য পাওয়ার জন্য আজ গুগল সবসময় রেডি, আমরা সবকিছুই গুগল থেকে পেয়ে যাই। তারপরেও এই যে ইউক্লিপিডিয়া যে খবরটি যেভাবে পরিবেশন করলো, যে তথ্যটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, সেটা অনেকাংশেই আপত্তিকর, বিশেষ করে ভেনেজুয়েলাবাসীর জন্য আপত্তিকর। এরই মাঝে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, ট্রাম্প কিন্তু কলম্বিয়া এবং আমেরিকার নিকট প্রতিবেশী সমাজতান্ত্রিক কিউবাকেও এক ধরনের চাপে এবং হুমকির মুখে রেখেছে। যাই হোক, ইরান প্রসঙ্গে আসি। আপনারা জানেন যে ইরানে ধর্মীয় বিপ্লব আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির নেতৃত্বে হয়েছিল সেই 1979 সালে। 79 সালের বিপ্লব সকলেই জানেন। সেই ইরানে তখন ছিলেন ক্ষমতাসীন রাজা মোহাম্মদ শাহ পাহলভি, তাকে ক্ষমতা ছাড়তে হয়। তখন ইরান ছিল, শাহর আমলে ইরান ছিল অনেকটা পাশ্চাত্যের মতো, তেহরান ছিল অনেকটা ওয়েস্টার্ন স্টাইল সিটি ছিল। কিন্তু ওই ইসলামিক বিপ্লবের পর সেই খোমেনি শাসনে দীর্ঘকাল ধর্মীয় উন্মাদনা ইরানকে যতটুকু পিছিয়েছে, আবার সামরিক শক্তিতে ইরান কিন্তু তার চেয়ে অনেক বেশি এগিয়েছে। আজকে ইরানের যে অবস্থান, সে 80 সাল অর্থাৎ আজ থেকে 4-4.5 দশক আগে যেমনটি ছিল তা কিন্তু নয়। যে কারণে ইরানের প্রতি অন্য দেশ, বিশেষ করে কোনো বৃহৎ শক্তিও যখন এগিয়ে যায়, তখন তাকে অনেক কিছুই ভাবতে হয়। ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চায়নার। আজকের পৃথিবীতে যে শক্তিগুলি সামরিকভাবে আলোচিত, আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত, এই 4টি শক্তি আজকের পৃথিবীতে বড় সামরিক শক্তি। এবং কোনো কোনো অংশে যদি কেউ বলে আগ্রাসন, আধিপত্য, সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে ওরা
বিভিন্ন দেশে প্রভাব কাটাতে চায়, সেটাও মিথ্যে কথা নয়। আমরা বিভিন্নভাবে চায়নার ভূমিকা দেখতে পাচ্ছি। রাশিয়ার ভূমিকা আপনার ইউক্রেন যুদ্ধ দিয়েই অনুমান করা যায়। ভারতের এক ধরনের আধিপত্যবাদ নিয়ে আমরা কথা বলি আমাদের দেশে সবসময়। আমেরিকার বিচরণ তো সারা পৃথিবী জুড়ে, সেই অস্ট্রেলিয়া থেকে লন্ডন, লন্ডন থেকে কারাকাস, ব্রাজিল, মেক্সিকো, এমনকি প্রতিবেশী কানাডা। আপনারা জানেন কিছুদিন আগেও কানাডাকে আমেরিকার সঙ্গে মিশে যেতে বলছিলেন ডোনাল্ড ট্রাম্প। আজকে আবার গ্রিনল্যান্ড নিয়ে শুরু হয়েছে ট্রাম্পের লম্পজম্প। গ্রিনল্যান্ড তিনি চান, এবং সেই গ্রিনল্যান্ড ইউরোপের একটি দেশ। দেশটি ডেনমার্কের আন্ডারে, যদিও দেশটি স্বাধীন দেশ। ট্রাম্প যদি ডেনমার্কের কে ইগনোর করে, ডেনমার্ক আবার ন্যাটো জোটেরও সদস্য। আজকে ডেনমার্কের প্রেসিডেন্ট বলছেন ট্রাম্প যদি গ্রিনল্যান্ডে আক্রমণ করে, দখল করার চেষ্টা করে, তাহলে ন্যাটোতে বড় ধরনের ভাঙ্গন আসতে পারে। ন্যাটো কি আপনারা নিশ্চয়ই জানেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলির একটি সামরিক জোট। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোর মেম্বার একেবারে সেই টার্কি থেকে আমেরিকা, কানাডা, ইউরোপের সবগুলো দেশ, এমনকি ডেনমার্ক এবং অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিও। তো সেই যদি অবস্থা হয়, তাহলে গ্রিনল্যান্ডের প্রতি ট্রাম্পের যে দৃষ্টি, সেই দৃষ্টি হয়তো ট্রাম্পকে সরাতে হবে। কিন্তু ট্রাম্প আবার পিছু হটার মানুষ নন। তিনি আবার যা ধরেন তার একটা সুরাহা করেই ছাড়েন। যে কারণে ডেনমার্ক আগবাড়িয়েই ট্রাম্পকে একটি বার্তা দিতে চেয়েছেন, সেটি হলো যদি কোনো কারণে গ্রিনল্যান্ডে আমেরিকার সামরিক অভিযান হয়, তাহলে ন্যাটো ভয়াবহভাবে ভাঙ্গনের মুখে পড়বে। যাক, সেটা এই প্রসঙ্গটা এই কারণে, যেহেতু আজ আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলছি, সেই কারণে এই ঘটনাটা বলছি। তো যেটা বলছিলাম যে 1979 সালে ইরানের খোমেনির নেতৃত্বে, খোমেনি তখন, আপনারা জানেন যে খোমেনি দীর্ঘদিন শাহর আমলে তিনি দীর্ঘদিন প্রায় 20 বছর ফ্রান্সে প্রবাসী ছিলেন, নির্বাসিত ছিলেন। সেখান থেকেই তিনি বিপ্লব পরিচালনা করেন এবং বিপ্লবোত্তর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। শাহকে দেশ ছাড়তে হয়। শেষ পর্যন্ত তিনি দেশ ছাড়তে বাধ্য হন সপরিবারে, এবং সেই শাহ আবার পরলোক গমন করেন। কিন্তু তার পরিবার অবশেষে আমেরিকাতে আশ্রয় নেয়। বর্তমানে তার যে ছেলে রেজা পাহলভি, 65 বছর বয়স, তিনি আমেরিকাতেই ছিলেন। তিনি এই আন্দোলনে পিছন থেকে নেতৃত্ব দিচ্ছেন, ইরানিদেরকে উৎসাহিত করছেন এই ধর্মান্ধতার বিরুদ্ধে, মানুষকে কথা বলতে না দেওয়ার বিরুদ্ধে, আজকে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে, এবং ইরানের বর্তমান প্রেসিডেন্ট ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার জন্য রাস্তায় নামার আহ্বান একাধিকবার রেজা পাহলভি দিয়ে যাচ্ছেন। এই যদি অবস্থা হয়, এরকম ভাবে আন্দোলন, হাজার হাজার মানুষ যদি রাস্তায় নামতে থাকে, তাহলে ইরানের অবস্থা আমাদের দেশের 24-এর গণ অভ্যুত্থানের
একটি সরকার পতনের যে অবস্থা হয়েছে তাই হইতে পারে, যেটি হয়েছিল শ্রীলঙ্কায়, যেটি হয়েছে নেপালে, সেই একই ঘটনা ঘটতে পারে ইরানের ব্যাপারে। তো ইরান যখন বুঝতে পারছে যে আন্দোলনের গতি এবং আন্দোলনের যে মোটিভ আস্তে আস্তে গভীর হচ্ছে, তীব্র হচ্ছে, মানুষ মারমুখী হচ্ছে, প্রতিদিন বিক্ষোভে মানুষের সংখ্যা বাড়ছে, আন্দোলন তেহরান থেকে বিশাল ইরানের অন্যান্য শহরগুলিতেও ছড়িয়ে পড়ছে, মৃতের সংখ্যা বাড়ছে, আহত হচ্ছে হাজার হাজার মানুষ, প্রায় 2,500 লোক এখন পর্যন্ত আহত। তার মধ্যে আমাদের প্রতিবেশী ভারতেরও 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রায় 3,000-এর মতো ইরানিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। সেই প্রেক্ষিতে আজকে একটি ইন্টারেস্টিং নিউজ পাওয়া গেল। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি আজকে বললেন ইরানের ধর্মীয় প্রধান নেতা তাকে ফোন করেছিলেন এবং আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে বলেছেন, আলোচনার প্রস্তাব দিয়েছেন, আলোচনায় বসতে চান। এদিকে ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেরেশকিয়ান তিনিও বিক্ষোভকারী নেতাদের বলছেন আলোচনায় বসতে চায়। তো এটা সম্ভবত যেটা মনে হচ্ছে, আন্দোলনের গতি এত তীব্র হচ্ছে, ইরানিয়ান প্রশাসন বাধ্য হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টকে ফোন করে বলতে আলোচনায় বসতে চায়। কিন্তু ইন্টারেস্টিং এই কারণেই বলবো, ট্রাম্পের উপর কোনো বিশ্বাস নেই, অন্তত আমি ট্রাম্পকে এই ইস্যুতে বিশ্বাস করি না। ট্রাম্প যদি মনে করে আমি ওইটা করব, সে করবেই। ট্রাম্পের কাছে পিছু হটার কোনো ইতিহাস নাই, সামনের দিকে এগিয়ে যেতে চায়, যে কোনো ইস্যু ভিত্তিক হোক, সেটা হোক ভেনেজুয়েলা, সেটা হোক ইরান, হোক ইসরায়েল, হোক গাজা, হোক লেবানন, হোক সিরিয়া, হোক নাইজেরিয়া। এবং এই ঘটনাগুলি কিন্তু আমরা গত 2-3 মাসে লক্ষ্য করছি। কদিন আগে নাইজেরিয়াতেও অ্যাটাক করা হয়েছে, সিরিয়া অ্যাটাক করা হয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক তেলে বেগুনে। ইসরায়েলও চাচ্ছে যে কোনো ভাবেই হোক ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে। তো আমেরিকা এবং ইসরায়েল, এই দুই শক্তি যখন ইরানে অ্যাটাক করবে বা ইরানের বিক্ষোভকারীদের সঙ্গে সহমর্মিতা বা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তাহলে ইরান প্রশাসনের অনিবার্য পতন। এদিকে আরেকটি বিষয় বলা তো প্রয়োজন, সেটি হলো যে এই যে ইরান কিন্তু মুসলিম সম্প্রদায়ের মাঝে, যদিও মুসলমান, তারা কিন্তু শিয়া সম্প্রদায়ের। শিয়া এবং সুন্নি এই দুই সম্প্রদায়ের মাঝে যে দেয়াল, যে ফারাক, যে দ্বন্দ্ব, সেটা আপনারা সকলেই জানেন। সেখানে আরব দেশগুলি, সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য আরব দেশগুলি, পৃথিবীতে মুসলিম দেশের সংখ্যা অনেক, সেই মুসলিম দেশগুলি ইরানের বর্তমান আন্দোলনে ইরান সরকারকে সহযোগিতা করছে এর কোনো প্রমাণ নেই। বরং ইরানে যদি আমেরিকা অ্যাটাক করে বা ইরানের আন্দোলনে বর্তমান প্রশাসন যদি পতন হয়, তবে খুব একটা বেশি মিডল ইস্টে অন্যান্য দেশগুলি দুঃখ পাবে তা নয়, বরং খুশি হবে। এটাই মধ্যপ্রাচ্যের
শিয়া সুন্নি রাজনীতির আরেকটি পার্ট। তো প্রিয় দর্শক, যে বলছিলাম ইরান প্রসঙ্গ নিয়ে, তো ইরানের আজ পর্যন্ত, যেটা আগেও বলছি আবার বলি, আজ পর্যন্ত ইরানের অবস্থা অত্যন্ত ভয়াবহ। ইরানে আগামী 24 ঘন্টায় বা আগামী 48 ঘন্টায় ইরানে কি হতে পারে বলা মুশকিল। তবে এইটুক বলা যায়, ইরানের গণ আন্দোলন, গণজোয়ার তীব্র হচ্ছে এবং প্রশাসনও একটু নরম সুরে কথা বলছে, যদিও এরই মাঝে মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইরানের আরেকটি বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হলো যে নারী, এই আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক যেটা হলো সেটা হলো পুরুষের পাশাপাশি নারীরা আরো বেশি মারমুখী হয়ে রাস্তায় নেমেছে এবং ধর্মান্ধতার বিরুদ্ধে, নারীদের অধিকারের জন্য তারা একেবারে রাস্তায় নেমেছে, এমন ভাবে যে তারা ধর্মীয় অনুশাসনের যে করা নিয়ম কানুন, সেসব তারা আর এখন মানতে রাজি নয়। তারা আরো ফ্রি, আরো অধিকার, আরো সমাজে পুরুষের পাশাপাশি তাদের স্বাধীনতার ভোগ করতে চায়। যে কারণে ধর্মীয় অনুশাসনে সেখানে বোরকা দিয়ে আবৃত শরীর বা হিজাব, এসব নিয়ে তাদের প্রচন্ড বিক্ষোভ। এমনকি বিক্ষোভের মাঝেই তারা বোরকা এবং হিজাব খুলে বাতাসে উড়িয়ে মারছে। এই প্রেক্ষিতে প্রশাসন খুব বেশি আর এগুতে পারছে না, কারণ প্রশাসন যদি আরো বেশি মারমুখী হয়, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছেন, বিক্ষোভকারীদের উপর যদি অত্যাচারের মাত্রা বাড়ে, মৃত মানুষের সংখ্যা যদি আরো বাড়তে থাকে, তাহলে হয়তো আমেরিকা বাধ্য হয়েই এগিয়ে যেতে পারে। এটি আজকে শেষ পর্যন্ত এই খবর। তো প্রিয় দর্শক, ইরান নিয়ে বা বিভিন্ন আন্তর্জাতিক কথাবার্তা নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে আবার কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।